ডাক্তার আব্দুল নূর তুষার, এই সংস্কারের বিষয়ে আপনার কোনো নিশ্চয়ই আপনার মন্তব্য আছে, আপত্তির জায়গা আছে যেভাবে সংস্কার নেই। সংস্কার হচ্ছে? সংবিধান সংস্কার কমিশন 1 লক্ষ সুপারিশ দিচ্ছে, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দেওয়া মাত্রই ত্রিপক্ষীয় আন্দোলন শুরু হয়ে যাচ্ছে। এক গুবলেট দেখছেন কি? প্রথম বিষয়টি হচ্ছে যে সংস্কার কিন্তু একটি ক্রম প্রসারমান প্রক্রিয়া। সংস্কার কিন্তু চলতেই থাকে। আহ, আপনি যদি দেখেন, প্রতিনিয়ত সবচেয়ে বেশি সংস্কার হয় কিসের? ফ্যাশন। এই বছর যে ফ্যাশন আছে আগামী বছর থাকে না, লোকে এটাকে সংস্কার করে ফেলে। এবং আপনি দেখবেন যে সবচেয়ে বেশি সংস্কার হয় কিসের? সবচেয়ে বেশি সংস্কার হয় সংস্কৃতি। আপনি দেখবেন আমরা 20 বছর আগে যে গান শুনতাম সেই গান এখন পুরনো গান, আমরা নতুন গান। 20 বছর আগে যে ছবি দেখতাম সেই ছবি এখন পুরনো ছবি, নতুন ছবি। সংস্কার একটি ক্রমাগত প্রক্রিয়া, রাজনৈতিক সংস্কার। এই সরকার যেটি বলছেন রাষ্ট্রের পরিচালনা, রাষ্ট্রের পরিচালনা সংস্কার করতে গেলে প্রথম বিষয় হচ্ছে জনগণকে সেই সংস্কারের জন্য উপযুক্ত হতে হবে। আপনি আমেরিকা থেকে এসে আমেরিকার সেই বিশাল উচ্চ মানের ধারণা থেকে এসে আপনি এখানে একটা সংস্কার করবেন, সেই সংস্কার তো জনগণ বোঝেই না। জনগণ বোঝে কি? জনগণ বোঝে মেম্বার সাহেব, জনগণ বুঝে চেয়ারম্যান সাহেব, জনগণ বুঝে এমপি সাহেব, জনগণ বুঝে মন্ত্রী সাহেব, জনগণ বুঝে প্রধানমন্ত্রী, এগুলো বুঝে। জনগণ বুঝে নেতার পিছনে হাঁটলে 500 টাকা পাওয়া যায়। আপনি জনগণের অভ্যাস সংস্কারের কোনো চেষ্টা করেছেন? আপনি জনগণকে এখনো পর্যন্ত কোথাও ভোট দিতে দিয়েছেন? কোন কাজে জনগণের রায় নিয়েছেন? কোন একটা কমিটি করেছেন? কোন একটা সাধারণ সংগঠন, ধরেন ডাক্তারদের সংগঠনের নির্বাচনের কথা ছিল এই বছর সেপ্টেম্বর মাসে, নির্বাচনটা হয় নাই কেন? সংস্কার হচ্ছে। সংস্কারের মূল লক্ষ্য কি? সংস্কারের মূল লক্ষ্য হচ্ছে একটি পক্ষকে ক্ষমতা আসতে না দেওয়া, বা দুইটি পক্ষকে ক্ষমতা আসতে না দেওয়া, নিজেদের পিঠ বাঁচিয়ে সংস্কার করে চলে যাওয়া। এগুলো যদি লক্ষ্য হয় তাহলে তো মূল লক্ষ্য কোনোদিন অর্জিত হবে না। সংস্কার যদি করতেই হয় তাহলে প্রথমত সংস্কারের রূপরেখা দিতে হবে, এবং সংস্কারের অংশীজন যারা তাদের কাছ থেকে মতামত নিতে হবে। সংস্কার তো 1 বছর বা 2 বছরে এটা করে দিব, 6 মাসে করে দিব, এইভাবে বলার কোনো সুযোগই নাই। তারপরে যেটি ঘটেছে, সংস্কার যারা করছেন বা করতে এসেছেন তারা অনেকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না, তারা বাংলাদেশে থাকেনি না। যে লোক ঢাকা শহরে রাস্তা চালায় না, ধরেন গাড়ি চালায় না, সেই লোক হচ্ছে ট্রাফিক আইন সংস্কার করবে। এটা কি সম্ভব? আমি আপনাকে একটা সাধারণ কথা বলি। এই সরকারের অধিকাংশ উপদেষ্টা বিদেশে পড়াশোনা করেছেন, অধিকাংশ উপদেষ্টা বছরের মধ্যে অন্তত 30 থেকে 50 দিন বিদেশে থাকেন। এই সরকারের সংস্কার কমিশন গুলিতে অধিকাংশ লোকজন বিদেশে পড়াশোনা করেছেন, এবং বিদেশে পড়াশোনা করলে এটাকে একটা বিশেষ যোগ্যতা হিসেবে দেখা যাচ্ছে। আমি এদের কাছে প্রশ্ন করতে চাই, এই সরকারের কাছে এসে ব্যাটারি রিক্সাওয়ালারা বললো আমরা চালাবো। এই রিক্সায় যানবাহন পৃথিবীর কোথাও কোনো সায়েন্সে কোথাও নাই, এটা একটা অনিরাপদ যানবাহন, পৃথিবীর কোনো দেশে এইরকম যানবাহন নাই। এই সরকার সেটা মেনে নিল। এত বিদেশে পড়ালেখা করে কেন ওই ব্যাটারি রিক্সা তুলতে পারলো না? জনগণের চাপের কাছে জনগণ মেনে না নিলে আপনি এটা ব্যাটারি রিক্সা তুলতে পারেন। অথচ ব্যাটারি রিক্সা একটা ভয়াবহ দুর্ঘটনার দিক। জনগণের সাথে আলোচনা না করলে আপনি সাধারণ সড়ক দুর্ঘটনা পর্যন্ত কমাতে পারেন। আমি আপনাকে একটা জিনিস বলি, মাওয়াতে একটা ভীষণ দুর্ঘটনা, যে কোনো টোল বুথে বাস ঢুকতে পারবে কেন, এই প্রশ্নটা কেউ করছে না। আপনি আমাকে বলেন তো, আপনি তো বিদেশে থাকেন, বাস রাস্তার মাঝখান দিয়ে চলে? চলে না। কারণ বাসের কাজই হচ্ছে কিছুক্ষণ পর পর সে বাম দিকে অথবা ডান দিকে ট্রাফিকের আইন অনুযায়ী থামবে। সেজন্য বাস কি করে, ওই ফুটপাতের কাছে দিয়ে চলে, যাতে সে সারাক্ষণ ডাইনে বামে করে অন্যের রাস্তা বন্ধ না করে। টোল বুথে যে কোনো বুথের মধ্যে বাস ঢুকতে পারবে না। বাসের বুথ ট্রাকের বুথ আলাদা হবে, পুরোপুরি বাস ঢুকবে একটা আলাদা টোল বুথে। একটা বাস ঢুকলো এবং একটা গাড়ি এবং একটা মোটরসাইকেল আর ওই দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দিয়ে চলে গেল। সে কি ব্রেক ফেল করেছিল না কি করেছিল সেটা বোঝা গেল না, কিন্তু এটা কিন্তু খুব সাধারণ একটা আইন করলে থামিয়ে দেওয়া যায় যে বাস ঢুকবে এই রাস্তায়। আপনি ওই রকেট সায়েন্সে পড়াশোনা করে এসে ব্যাটারি রিক্সার দেশে সেটা চালিয়ে দিলে উনি আলী রিয়াজ হন বা আহ, নায়ক রিয়াজ হন, কিছু আসা যায় না। আগে সরকারের প্রধানমন্ত্রী নায়ক রিয়াজকে এক পাশে আর ফেরদৌসকে আরেক পাশে নিয়ে ঘুরতো, কিচ্ছু হয় নাই। এফডিসি থেকে লোক এনেও যেমন সংস্কার হয় না, ওই রকম আমেরিকা থেকে লোক এনেও সংস্কার হবে না। এই ভদ্রলোক বাজার থেকে বের হলে কারণ বাজারে গিয়ে মাছ পাড়া দিয়ে বাজার করেন না, উস্তা খেয়ে কলার খুঁচায় পড়ে যান না। আমি কারণ বাজারে যে আমি জানি যে কারণ বাজারে কলার খুঁচা হচ্ছে সবচেয়ে বড় বিপদ। কারণ বাজারে তরকারির পচা গন্ধ হচ্ছে সবচেয়ে বড় বিপদ।
এই ভদ্রলোক জানেন না যে সংবিধান সংস্কার করতে গেলে সাধারণ মানুষ আসলে সংবিধানের কোন জায়গাটা সংস্কার চায়। সাধারণ মানুষ প্রথম যেটা চায় সেটা হচ্ছে সংবিধানে যা আছে সেইটা প্রযুক্ত। গত 53 বছরে সংবিধান কাটাছেঁড়া করা হয়েছে, কিন্তু সাধারণ মানুষ নির্ভয়ে নির্দ্বিধায় প্রভাব মুক্ত নির্বাচনে অংশ নিতে পারে নাই। আগে একটা ওই নির্বাচন করে দেখান না যে প্রভাব মুক্ত, কোন ধরনের উদ্দেশ্য মুক্ত, স্বার্থ মুক্ত এবং জনগণকে ভয় দেখানো মুক্ত, মারামারি মুক্ত একটা নির্বাচন হয়েছে। নির্বাচন করেন একটা, নির্বাচনের জন্য তো কোনো সংস্কার দরকার নাই। আচ্ছা, এই প্রশ্নটা হয়তো মানে এখনকার জন্য সংবিধান সংস্কার কমিশনের কাজের বেলা আপনি আমাকে বলেন, তারপরে আমি ডাক্তার আব্দুল মুক্ত স্যার, জুলাই বিপ্লবের যত দফা ছিল সেই দফার কোন দফায় ছিল যে সংবিধান সংস্কার করা হবে? একদম সেটাই কোথাও ছিল না। কিন্তু আমি এই জিনিসটা বুঝতে চাই, আপনারা এমন একটা ভাব করছেন বাংলাদেশের কোনো কিছু ঠিক ছিল না, বাংলাদেশ সম্পূর্ণ একটা ব্যর্থ রাষ্ট্র ছিল। বাংলাদেশ কি আসলে পরিপূর্ণভাবে একটি ব্যর্থ রাষ্ট্র ছিল? বাংলাদেশ সব বদলে ফেলতে হবে, সব সংস্কার করে দিতে হবে। আমি এখন দেখতে পাচ্ছি লোকজন এসে এমন অবস্থা করছে, মানুষজন মেকআপ পার্লারের বাইরে দাঁড়িয়ে বলছে এই পার্লারেরও সংস্কার চাই, এখানে ভারতীয় কসমেটিক্স ব্যবহার করা হয়। আমি একটা প্রশ্ন করি, আপনি ভারত বয়কট করছেন, ভারতীয় বংশোদ্ভূত, ভারতে পড়াশোনা করা, ভারতেই বড় হওয়া একজন নারী যিনি পড়াশোনা করতে কানাডায় গিয়ে রেসিডেন্সি নিয়ে কানাডা থেকে গিয়েছেন, তাকে বলা হচ্ছে ক্যানাডিয়ান এসে আমাদের বিপিএল এ অংশ নিচ্ছে। আপনি ফোক ফেস্ট বন্ধ করে দিচ্ছেন, কিন্তু ক্রিকেট খেলার সাথে আপনি মিউজিক ফেস্ট করছেন। ক্রিকেটের জন্য নেচে গিয়ে গান গাওয়া যাবে, কিন্তু গানের বিশুদ্ধ অনুষ্ঠান করার জন্য ভেন্যু পাওয়া যাবে। কিসের সংস্কার এগুলো? এগুলো তো আগের মতোই, সেই আগের মতো। আমার ইচ্ছা করে তা আমি বসে বসে সাদা সাদা কালা কালা তালি দিই, আমার ইচ্ছা করে আমি সবকিছু বন্ধ করে দিই।